শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের জন্ম 1855 সালের 4 জুন নদিয়ার চুয়াডাঙ্গাতে। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে একজন ইন্সপেক্টর হিসেবে তিনি কাজ করেছেন 33 বছর। বাংলা সাহিত্যে রহস্য এবং গোয়েন্দা কাহিনী লেখার ব্যাপারে তিনি ছিলেন একরকমের পথপ্রদর্শক। তৎকালীন ব্রিটিশ সরকার তার দুর্দান্ত রহস্য সমাধানের প্রতিভার জন্য তাকে রায় বাহাদুর উপাধি দেন। 1889 সালে তিনি প্রথম অনুসন্ধান নামে একটি জার্নালে তার কিছু কেসের বিবরণ লিখতে শুরু করেন। পরবর্তীকালে অবশ্য প্রায় 206টি এরকম ঘটনা নিয়ে প্রকাশ পায় প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর। আজ গল্প স্বল্পে শুনবেন প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত হতভৃত্য। গল্প পাঠে সোমক, রিয়া, সুদীপ্ত, অর্ণব, উজ্জ্বল, অমরজিৎ এবং অর্পণ। গল্পের সূত্রধর সৌমি। শুরু হচ্ছে হতভৃত্য। একে শীতকাল, তার উপর সারাটা দিন ধরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আকাশ একেবারে কালো মেঘে ঢাকা। শীতটাও পড়েছে বেশ। কার সাধ্য এই দুর্যোগে ঘরের বাইরে বের হয়? পথ একেবারে কাদায় মাখামাখি, কিন্তু তাহলেও পথে লোকের অভাব ছিল না। রাত্রি তখন প্রায় 2টো। সারা গায়ে কম্বল চাপিয়ে আমি আরামে ঘুমোচ্ছিলাম, কিন্তু এই অদৃষ্টে সে সুখ থাকবে কি করে? হঠাৎ করে কে আমাকে যেন ধাক্কা দিল। ঘুমটা ভেঙে গেল। ঘরে আলো জ্বলছিল। দেখলাম সামনেই আমার স্ত্রী দাঁড়িয়ে। ঘড়িতে তাকিয়ে দেখলাম 2টো বাজতে 5 মিনিট বাকি। এরকম একটা অসময়ে হঠাৎ করে আমার ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য একটু বিরক্তই হলাম স্ত্রীর ওপর। মুখের ভাব দেখেই বোধহয় স্ত্রী আমার মনের কথা বুঝতে পেরেছিল। একটু হেসে বলল, রামদিন এইমাত্র আমায় বলে গেল সাহেবের আরদালি বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। আমার দোষ নেই বাপু, আমার উপর বিরক্ত হলে কি করব? সাহেবের আরদালি বাইরে অপেক্ষা করছে শুনে আমি কোনো কথা না বলে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়লাম। আর তখনই বাইরে এসে তার সঙ্গে দেখা হলো। আরদালি বলল, নমস্কার, আগে শিয়ালদার ত্রৈলোক্য চৌধুরীর বাড়িতে একজন চাকর খুন হয়েছে। আপনাকে এখনই অনুসন্ধান করতে যেতে হবে। সাহেব গেছেন আর চিঠিটা দিয়েছেন, এই যে। এই বলে সে আমার হাতে একটা চিঠি দিল। চিঠি স্বয়ং সাহেবের লেখা। আরদালি আমাকে যে কথা বলল চিঠিতেও ঠিক একই কথা লেখা ছিল। চিঠি দিয়ে আরদালি সালাম করে চলে গেল। আমি একজন কনস্টেবলকে একটা গাড়ি ভাড়া করে আনতে বললাম। গাড়ি এলো। আমি ত্রৈলোক্যবাবুর বাড়ির দিকে রওনা হলাম। লাখপতি ত্রৈলোক্য চৌধুরী একজন বিখ্যাত সম্ভ্রান্ত লোক। শুনেছি তাদের আদি বাড়ি কলকাতায় না। ত্রৈলোক্যনাথের ঠাকুরদা কলকাতায় এসে মাঝে মাঝে থাকতেন এখানে। তার বাবার জন্ম এই কলকাতাতেই। জন্ম থেকে কলকাতাতেই বাস। ত্রৈলোক্যনাথও কলকাতাতেই থাকেন। তার অগাধ সম্পত্তি, বিশাল বাড়ি, নাম যশও যথেষ্ট। এহেন লাখপতির বাড়িতে খুন, কি ভয়ানক! ত্রৈলোক্যনাথের বাড়ি আমাদের সকলেরই পরিচিত। আধ ঘন্টার মধ্যেই আমরা সেখানে গিয়ে উপস্থিত হলাম। বাড়ির সামনে একটা বিশাল বড় মাঠ। প্রতিদিন বিকেলে সেখানে ফুটবল, টেনিস, ক্রিকেট এই জাতীয় সব খেলা হয়ে থাকে। বাড়িটা বিশাল আর দোতলা। চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা। বাড়ির মূল দরজা প্রায় খোলা থাকে। আর দরজা পার হয়ে আমরা বাড়ির ভেতরে ওই উঠোনে প্রবেশ করলাম। দেখলাম এর আগেই সেখানে কয়েকজন কর্মচারী আর সাহেব স্বয়ং উপস্থিত আছেন। উঠোন পার করে বাড়ির মূল দরজায় উপস্থিত হওয়া মাত্র স্থানীয় থানার দারোগা বাবু, বাড়ির কর্তা ত্রৈলোক্যবাবু আর তাঁর একমাত্র ছেলে রজনীকান্ত আমাদের সামনে এসে উপস্থিত হলেন। অন্যান্য 2-1 কথাবার্তার পর দারোগাবাবু আমাকে অকুস্থলে নিয়ে গেলেন।
যেখানে ওই চাকরটির মৃতদেহ পড়েছিল আমি সেখানে গেলাম। দেখলাম একজন বলিষ্ঠ বেশ ফর্সা যুবক চিত হয়ে পড়ে রয়েছে। তার বুক থেকে রক্তধারা বয়ে চলেছে। যে জায়গায় সে পড়েছিল তা পুরো রক্তে একেবারে রক্তাক্ত হয়ে গেছে। আমি কাছে গিয়ে ওই চাকরের দেহ পরীক্ষা করলাম। দেখলাম তার বুকে একটা ছোট্ট ফুটো। সম্ভবত বন্দুকের গুলি তার বুক ভেদ করে একেবারে হার্টে গিয়ে লেগেছিল, আর তার জন্যই তার মৃত্যু হয়েছিল। ত্রৈলোক্যবাবু আর তার ছেলে আমার কাছেই ছিলেন, কিন্তু তাদের আমার কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়নি। দারোগাবাবু এর আগেই সেই লোমহর্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন, সুতরাং তার কাছ থেকেই যা যা দরকার আমার জানার সব জানতে পারলাম। ত্রৈলোক্যবাবু ও তাঁর ছেলে রজনীকান্ত আমাকে বারবার সেই খুনের বিষয়ে বিশেষ করে অনুসন্ধান করতে অনুরোধ করলেন, আর তারপর বাড়ির ভেতর চলে গেলেন। আমি তখন দারোগাবাবুকে বললাম, দেখুন, আমার শরীর খুব একটা ভালো না, 3-4 দিন খুব পরিশ্রম করে বেশ ক্লান্ত বোধ করছি। আপনি এই ভয়ানক হত্যাকাণ্ডের কতদূর কি করেছেন একটু বলুন তো। দারোগাবাবু বেশ গম্ভীরভাবে বললেন, এখনো কিছুই করতে পারিনি, তবে আপনি যখন এসেছেন তখন আশা করছি খুব তাড়াতাড়ি এই রহস্য ভেদ করতে পারবো। দারোগার কথা শুনে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কতক্ষণ এখানে এসেছেন? আপনার আসার প্রায় আধ ঘন্টা আগে। কোনো সূত্র পেয়েছেন? না, তবে শুনেছি যে হত্যাকারীকে নাকি দেখা গেছে। দারোগার কথা একটু অবাক হলাম। বললাম, তাই নাকি? হত্যাকারী দেখা দিয়ে কোথায় গেল? কে তাকে দেখেছে? সে চাকরকে গুলি করে কোথায় যে পালিয়ে গেল সেটা কেউ বলতে পারল না। স্বয়ং ত্রৈলোক্যবাবু আর তার ছেলে দুজনেই দেখেছে হত্যাকারীকে পালাতে। মোটামুটি কত রাতে এই ব্যাপারটা হয়? দুপুর হওয়ার ওই 1 কোয়ার্টার আগে। সেই রাতে ত্রৈলোক্যবাবু আর তার ছেলে জেগেছিলেন কেন? ত্রৈলোক্যবাবু প্রত্যেক দিনই অনেক রাত পর্যন্ত হিসেবপত্র করে থাকেন। রাত 12টার আগে তিনি কখনোই বিশ্রাম করেন না। কিন্তু হত্যাকারীকে ওনারা দেখলেন কিভাবে? কাজ শেষ করে তিনি বিশ্রাম করতে যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ একটা বন্দুকের শব্দ তার কানে আসে। সেই শব্দ শুনে তিনি যেই জানলার কাছে গেলেন, অমনি দেখলেন একজন লোক তীরের মতো ছুটে পালিয়ে যাচ্ছে। আচ্ছা, এই চাকরের নাম কি? আর এই বাড়িতে কতদিন চাকরি করছে সেই ব্যাপারে কিছু জানা গেছে? চাকরের নাম দুর্গাচরণ। ছোটবেলা থেকেই সে এখানে চাকরি করছে, তাই বাবুদের খুব বিশ্বাসী। ত্রৈলোক্যবাবুর ছেলে কি দেখেছিলেন? তিনি বা অত রাতে জেগেছিলেন কেন? শুনলাম তিনি নাকি একটা বই পড়ছিলেন। পড়তে পড়তে হঠাৎ দুজনের কথা তার কানে আসে। তখনই তিনি ঘরের জানলার কাছে যান। দেখলেন দুর্গাচরণ মানে ওই চাকর আরেকজন অপরিচিত লোকের সাথে ঝামেলা করছে। দুর্গাচরণ অনেক পুরনো চাকর, তাই ওই রজনীকান্ত জানলার ওপর থেকেই ব্যাপারটা দেখে তখনই নিচে আসেন। কিন্তু সেখানে আসার আগেই তিনি একটা বন্দুকের আওয়াজ শোনেন। তারপর তাড়াতাড়ি করে তিনি চাকরের কাছে গিয়ে পৌঁছান। দেখলেন চাকর দুর্গাচরণ মাটিতে নিশ্চল হয়ে পড়ে আছে, আর তার বুক থেকে অনর্গল রক্ত বেরোচ্ছে। মৃত্যুর আগে ওই চাকর কি কিছু বলে গিয়েছিল? না, সেরকম কথা তো শুনিনি। রাত 2টোর সময় ওই চাকর বাইরে বেরোলোই বা কেন? আর বাড়ির মূল দরজাই বা খুলল কে? আগেই বললাম যে দুর্গাচরণ খুব বিশ্বাসী চাকর ছিল, তো ত্রৈলোক্যবাবু আর তার ছেলে মানে বাড়ির সবাই তাকে খুব বিশ্বাস করত। রাত্রে বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করার দায়িত্ব তার উপরেই ছিল। সেদিন দরজা বন্ধ করেছিল কিনা সন্দেহ হওয়ায় সে যেই দরজার কাছে আসে অমনি কোনো একটা লোক তাকে আক্রমণ করে। আচ্ছা, ওই চাকরটার কাছে এমন কি কোনো জিনিস পাওয়া যায়নি যাতে এই হত্যাকাণ্ডের ঠিকঠাক সন্ধান করতে পারা যায়? আমার কথা শেষ হতে না হতেই দারোগাবাবু পকেটে হাত দিলেন আর একটা ময়লা ছেঁড়া কাগজ বের করে বললেন, এই কাগজটা দুর্গাচরণের হাতে পাওয়া গেছে। দেখে বোধহয় একটা চিঠির অংশ বলে মনে হয়, কিন্তু আশ্চর্যের বিষয়
এতে যে সময়ের কথা লেখা আছে ঠিক ওই সময়ই ওই সাংঘাতিক হত্যাকাণ্ড হয়েছে। দারোগা বাবুর হাত থেকে সেই কাগজটা আমি নিলাম, অনেকক্ষণ ধরে পরীক্ষা করলাম। তারপর দারোগা বাবুকে বললাম, আমার মনে হয় ওই চাকরটা যখন এই চিঠিটা পড়ছিল তখন কেউ একজন জোর করে বাকি অংশটুকু ছেড়ে নিয়ে যায়। সময়ের মিল দেখে মনে হচ্ছে যেন আগে থেকেই পুরো ব্যাপারটা বন্দোবস্ত করে রাখা হয়েছিল। আমারও সেরকমই মনে হয়। ত্রৈলোক্যবাবু আর তাঁর বাড়ির লোকজনেরা ওই চাকরটাকে যতদূর বিশ্বাসী বলে মনে করেন সে সত্যিই অত বিশ্বাসী না। আমার বিশ্বাস ওই দুর্গাচরণই দরজা খুলে দিয়েছিল। যারা এসেছিল তারা খুন করতে আসেনি, ত্রৈলোক্যবাবুর বাড়িতে চুরি করতে এসেছিল। শেষে কোনো কারণে দুজনের মধ্যে ঝামেলা হয়, আর সেই ঝামেলার ফলেই খুন। দারোগা বাবু আমার কথায় সায় দিলেন, বললেন, হ্যাঁ, আমারও বিশ্বাস সেরকমই। মানে দুর্গাচরণ যে ওই দস্যুদের দলের সঙ্গে পরিচিত এবং সেই যে তাদেরকে দরজা খুলে দিয়েছিল তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। কিছুক্ষণ চিন্তা করে আমি জিজ্ঞাসা করলাম, এদিকে রিসেন্টলি কখনো চুরি হয়েছিল? আমার প্রশ্ন শুনে দারোগা বাবু গম্ভীর হয়ে গেলেন। পরে বললেন, প্রায় 1 মাস আগে শরৎ চক্রবর্তীর বাড়িতে চুরি হয়েছিল। তা চোর ধরা পড়েছে? না। কত টাকা চুরি গিয়েছিল? সে বড় আশ্চর্য চুরি, জানেন, একটা নগদ টাকাও চুরি যায়নি। যেসব জিনিস চুরি গেছিল সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সে কি? একটা কাঁচের নল, কিছুটা সুতো, আর একটা পুরনো পঞ্জিকা, আর একটা বাতিদান। বললাম, এরকম অদ্ভুত চুরির কথা তো শুনিনি। তো ওই সামান্য কয়েকটা জিনিস নিয়ে যাওয়ার জন্যই কি এই বাড়িতে চুরি করেছিল? দারোগা বাবুও একটু হাসলেন। পরে বললেন, আমার তো সেরকম মনে হয় না। কেন? তারা সরোজবাবুর বাড়ির 2-3টে ঘর তোলপাড় করেছিল, কিন্তু আশ্চর্য এই যে যে সে ঘরে যথেষ্ট মূল্যবান দ্রব্য থাকলেও চোরেরা কিন্তু তার একটিও স্পর্শ করেনি। এর কি কোনো কারণ জানতে পেরেছেন? না। আচ্ছা, এই সরোজবাবু লোকটি কেমন, আর মোটামুটি টাকা পয়সা কেমন? সরোজবাবু খুব সজ্জন এবং অমায়িক লোক। তার যথেষ্ট সম্পত্তি আছে। মানে এরকম শোনা যায় যে তার সম্পত্তির আয় ত্রৈলোক্যনাথের চেয়ে কোনো অংশে কম নয়। তবে সম্প্রতি ত্রৈলোক্যবাবুর সাথে একটা মামলা মোকদ্দমায় দুজনেরই অনেক খরচা হয়েছে। কিছুক্ষণ চিন্তার পর আমি সেই ছেঁড়া পাতাটা, চিঠিটা বের করে জিজ্ঞাসা করলাম, এর আরেকটা অংশ কোথায় বলতে পারবেন? না। খুঁজেছিলেন? করেছিলাম, কিন্তু পাইনি। কোথায় খুঁজেছিলেন? যেখানে দুর্গাচরণের মৃতদেহ পড়েছিল, ওই তার হাতে কাগজটা পাওয়ার পরেই আমার মনে হলো যে নিশ্চয়ই তার ওপরের অংশটাও কাছে কোথাও পড়ে থাকবে। তো এটা মনে করে আমি কয়েকজন কনস্টেবলকে ওটার খোঁজে নিযুক্ত করি, কিন্তু অনেক চেষ্টা করেও সেটা খুঁজে পাওয়া গেল না। তখন আমি নিজে সেটা খুঁজলাম অনেকক্ষণ, কিন্তু তাও পেলাম না। এই ব্যাপারটা তো স্পষ্টই যে কোনো লোক সেটা লুকিয়ে রেখেছে। আমার মনে হয় হত্যাকারী স্বয়ং এই কাজ করেছে। সেই ওই অংশটুকু কোথাও একটা সরিয়ে রেখেছে। আমার কথা শুনে দারোগা বাবুর বিশ্বাস হলো। তিনি বললেন, আপনার অনুমান সত্যি হলেও হতে পারে, কিন্তু সেখানে লুকোবার কি খুব প্রয়োজন আছে সেটাই তো বুঝতে পারছি না। আমি একটু হাসলাম। বললাম, সে যদি জানতো যে এই চিঠির কিছুটা অংশ ওই চাকরের হাতেই ছিল তাহলে কখনো এ কাজ করতো না। চিঠিতে নির্ঘাত এই খুনের ব্যাপারে কিছু লেখা আছে। পাছে এই ব্যাপারে কেউ দেখতে পায়, তাই ভয়ে ওই বাকি অংশটুকু হাতিয়ে নিয়ে কোনো গোপন স্থানে লুকিয়ে রেখেছে। আর একটা কথা, ওই কাগজ কোথা থেকে ওই চাকরের হাতে আসলো বলতে পারেন? আগে হ্যাঁ, সেই সন্ধানও নিয়েছি। কাল দিনের বেলায় সে একটা চিঠি পায়। কাগজটা নিশ্চয়ই সেই চিঠিরই অংশ। কিন্তু চাকরকে চিঠিটা পাঠালো কে?
দুর্গাচরণ কোথা থেকে পেল চিঠিটা? সেই কথা তো জানি না। আচ্ছা, বাই পোস্ট এসেছিল কি? হ্যাঁ, সেরকমই তো শুনেছি, ঠিক বলতে পারছি না। খামটা কোথায় বলুন তো? সম্ভবত ওই চাকরই সেটা নষ্ট করে ফেলেছে। আচ্ছা, ওই পিয়নের সাথে দেখা করেছিলেন? করেছিলাম, কিন্তু সেও বিশেষ কিছু বলতে পারল না। সে বলল দুর্গাচরণের নামে একটা চিঠি এসেছিল, এটুকুই সে জানে। কোত্থেকে সে চিঠি এসেছিল সেটা সে জানেও না, আর সে জিজ্ঞেসও করেনি। দারোগা বাবুকে আর কোনো কথা জিজ্ঞাসা করলাম না। একবার ত্রৈলোক্যবাবুর বাড়িতে যাওয়ার ইচ্ছে হলো, আর তাই আমি তাকে বললাম, বাইরে আর কিছু জানার নেই, কিন্তু আমাকে একবার ভেতরে যেতে হবে। আমার কথায় দারোগা বাবু রাজি হলেন, আর তখনই আমাকে সঙ্গে করে ভেতরে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। কিছুটা যাওয়ার পর রজনীকান্ত আমাদের সামনে এসে উপস্থিত হলেন। যখন প্রথমে দেখেছিলাম তখন ওনাকে ভালো করে দেখতে পাইনি, এখন কাছে আসায় ভালো করে দেখলাম। বয়স ওই 22 বছর মতন হবে। তাকে দেখতে বেশ ফর্সা, গোলগাল, কিন্তু চাল চলন দেখে আমি বেশ বিরক্ত হলাম। তার প্রত্যেকটা কথায় অহংকার প্রকাশ পাচ্ছিল। তার মতন অহংকারী লোক আর কখনো আমি দেখিনি। আমাদের ভেতরে ঢুকতে দেখে তিনি আমার কাছে আসলেন, আর অহংকারে ফুলে উঠে বেশ একটা অবজ্ঞার হাসি হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, কি মশাই, এখনো কি করছেন? ভাবছিলাম আপনি হয়তো খুব তাড়াতাড়ি একটা মীমাংসা করেই ফেলবেন, কিন্তু এখন দেখছি সে আশা আর নেই। আমিও হাসতে হাসতে উত্তরে বললাম, আমিও মানুষ, দেবতা নই। কিছুটা সময় না দিলে এই ভয়ঙ্কর জটিল রহস্য ভেদ করাটা সম্ভব না। জোরে হেসে রজনীকান্ত উত্তরে বললেন, আরো সময়? রাত্রি 12:15টার সময় এই ভয়ানক হত্যাকাণ্ড হয়েছিল, আর এখন প্রায় 4টে বাজে। যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এখনো বোধ হয় কোনো সূত্র পাননি, তাই না? রজনীকান্তের কথায় আমার সারা শরীর জ্বলে উঠল, কিন্তু মনের আগুন মনের মধ্যে নিভিয়ে দিয়ে হাসতে হাসতে উত্তরে বললাম, যেমন করেই হোক সূত্র পাই ভালো, না পাই তাতেও অসুবিধে নেই। আপনার তো কাজের দরকার, খুব তাড়াতাড়ি রহস্যভেদ করব, কিন্তু ব্যস্ত হলে চলবে কেন? আমার কথায় বাধা দিয়ে রজনীকান্ত বলে উঠল, বলেন কি মশাই, ব্যস্ত হব না? কোন অপরাধে আমাদের বহুকালের বিশ্বাসী চাকর খুন হলো? কে তাকে এমন করে খুন করলো? যতক্ষণ না পর্যন্ত হত্যাকারী ধরা পড়ছে, যতক্ষণ না তার দেহ ফাঁসি কাটে ঝুলছে, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণের ক্ষোভ মিটবে না। আর বিশেষ করে আপনারা যখন দুজন নামজাদা লোক এখনো পর্যন্ত কোনো সূত্র বারই করতে পারলেন না, তখন যে আপনাদের দিয়ে খুব একটা বিশেষ কিছু উপকার হবে এমন তো মনে হচ্ছে না। এই কথায় দারোগা বাবু রেগে উঠলেন। রজনীকান্তের কথা শুনে তিনি হিতাহিত জ্ঞান লুপ্ত হলেন। রাগে একেবারে কাঁপতে কাঁপতে তিনি রজনীকান্তের দিকে তাকিয়ে বললেন, রজনীবাবু, এটা কিন্তু আপনি খুব বাজে কথা বলছেন। আমরা নিশ্চিন্ত নই, আর তাছাড়া আমরা যে কোনো সূত্র পাইনি তাও নয়। দারোগা বাবুর দিকে তাকিয়ে খুব গম্ভীরভাবে রজনীকান্ত জিজ্ঞাসা করলেন, তা কি সূত্র পেয়েছেন বলুন? দারোগা বাবুর বুদ্ধি অতটা প্রখর নয়। তিনি বোধহয় নিজের ক্ষমতা জাহির করার জন্যই বলে উঠলেন, যদি আমরা জানতে পারি যে... এই বলেই দারোগা বাবু আমার দিকে চাইলেন, আর আমার ইশারায় তিনি মুখটা বন্ধ করলেন। আমি দারোগা বাবুকে বললাম, বাইরের দরজাটা ভাঙা কেন, এটাই তো বুঝতে পারছি না। যদি হত্যাকারী ভেতরে ঢুকেই থাকে তাহলে বুঝতাম, ভেতরে যাওয়ার জন্য দরজা ভেঙেছে, কিন্তু বাইরে থেকে ঘরের মধ্যে, মানে বাড়ির ভেতরে তো কেউ ঢোকেনি দেখছি। আমার কথায় দারোগাবাবু একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি করে জানলেন যে বাইরের লোক ভেতরে প্রবেশ করেনি? হাসতে হাসতে আমি উত্তরে বললাম, সেরকম পায়ের দাগ তো দেখতে পাচ্ছি না। আমি প্রথমেই আমার যন্ত্রের সাহায্যে ভালো করে পরীক্ষা করেছিলাম। পায়ের ওই দাগগুলো খুব ভালো করে লক্ষ্য করেছিলাম, তাতেই এই সিদ্ধান্তে পৌঁছেছি আমি। রজনীকান্ত এতক্ষণ আমাদের এই কথাবার্তা শুনছিলেন। তিনি আমার শেষ কথা শুনে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তাহলে কেমন করেই বা সে বাড়ির ভেতরে ঢুকলো?
আর তার দরজা ভাঙবারই বা কি দরকার ছিল? আমি হাসি চাপতে পারলাম না। হাসতে হাসতেই উত্তরে বললাম, ওই কথাই তো আমি জানতে চাই। আমার কথা শুনে আর আমাকে হাসতে দেখে তিনি বিরক্ত হলেন, বেশ রেগেমেগে বললেন, আচ্ছা, যদি সবকিছু আমরাই বলে দিই তাহলে আপনাদের এখানে আসার কি দরকার ছিল? রজনীকান্তের কথায় আমার সর্বশরীর জ্বলে গেল। আমিও রাগে উত্তরে বললাম, কথাটা আপনাকে জিজ্ঞাসা করা হয়নি। আমি দারোগা বাবুর সঙ্গে কথা বলছিলাম আর ওনাকেই ওই প্রশ্ন করেছি। আমাদের কাজে আপনার কোনো রকম মন্তব্য করার কোনো কারণ হয়নি। আমরা আমাদের কাজ খুব ভালো করে বুঝি। আমাকে রাখতে দেখে রজনীকান্ত তখন একটু শান্ত হলেন। ত্রৈলোক্যবাবু সেই সময় সেইখানে এসে উপস্থিত হলেন। আমি তখন হাসলাম, বললাম, আপনি নিজের চোখে কি দেখেছেন সেটা একটু বলুন। আমি যখন কাজ শেষ করে জানলা বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় আমার বাড়ির সামনের মাঠ দিয়ে দুজনকে পালিয়ে যেতে দেখতে পেলাম। লোক দুজন হঠাৎ করেই কোথায় যে অদৃশ্য হয়ে গেল বুঝতে পারলাম না। নিচে তাকিয়ে দেখলাম যে রজনীকান্ত কয়েকজন লোককে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার কেমন সন্দেহ হলো। আমি তখনই নিচে গেলাম। যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। তারপর ছেলের মুখে সমস্ত শুনে স্থানীয় পুলিশে সংবাদ পাঠিয়ে দিলাম। ত্রৈলোক্যবাবুর কথা শেষ হতে না হতে চারদিকে কাক, কোকিল, এইসব নানা রকম পাখির ডাকে বুঝলাম সকাল হয়ে গেছে। পূব দিক একেবারে লাল। সকাল হয়েছে বোঝাই গেল। ত্রৈলোক্যবাবুর কথায় আমি একটু অবাক হলাম। বললাম, আপনার ঘরে তখন নিশ্চয়ই আলো জ্বলছিল। ত্রৈলোক্যবাবু একটু বিরক্তির সঙ্গে উত্তরে বললেন, হ্যাঁ, আলো জ্বলছিল বই কি। আর আপনার ছেলের ঘরে? সে ঘরেও আলো ছিল। তো বাড়িতে দুটো ঘরে আলো জ্বলছিল, তবুও চোর ঢুকলো বাড়ির মধ্যে। এটা তো একটু আশ্চর্যের কথা। তবে এ কথা জানবেন যে সেদিন সরোজবাবুর বাড়িতে যারা চুরি করেছিল তারাই আপনার ওই চাকরকে মেরেছে। আমার শেষ কথা শুনে রজনীকান্ত ঘৃণার সঙ্গে উত্তরে বললেন, অসম্ভব, অসম্ভব, ভুল ধারণা। আপনার কথা কোনো কথাই নয়। আমি খুব বিনীতভাবে বললাম, তাহলে সেই চুরির উদ্দেশ্য কি বলুন? শুনেছি কোনো দামি জিনিস চুরি যায়নি। মূল্যবান জিনিসপত্র থাকতে যে চোর দড়ির বান্ডিল, ভাঙা আলো, এইসব সামান্য জিনিস নিয়ে যায়, সে চোর বড় সাধারণ চোর না। আমার কথায় ত্রৈলোক্যবাবু অনেকটাই শান্ত হলেন। বললেন, আপনি ঠিকই বলেছেন। আমরা সামান্য বুদ্ধির লোক, ওইসব রহস্যপূর্ণ কথা বুঝবই বা কেমন করে? আচ্ছা, এখন বলুন তো, কি করলে হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারা যায়? কিছুক্ষণ চিন্তার পর বললাম, একটা কাজ করুন, তবে এতে আপনার একটু খরচ হবে। ত্রৈলোক্যবাবু আমাকে বাধা দিয়ে বললেন, খরচ করতে হলে করতে হবে। আপনি খরচের জন্য সংকুচিত হবেন না। বলুন আমাকে কি করতে হবে। আপনি সংবাদপত্রে একটা পুরস্কার ঘোষণা করে দিন, একটা বিজ্ঞাপন দিন। যে ব্যক্তি সেই হত্যাকারীর সন্ধান দিতে পারবে তাকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। বেশ কথা। আপনি একটা খসড়া করুন, আমি স্বাক্ষর করে পাঠিয়ে দিচ্ছি। ত্রৈলোক্যবাবুর আদেশ পেয়ে আমি তখনই একটা কাগজে ওই মর্মে একটা বিজ্ঞাপন লিখলাম আর সই করার জন্য ত্রৈলোক্যবাবুর হাতে সেটা এগিয়ে দিলাম। তিনি কাগজটা নিয়ে বেশ মনোযোগের সঙ্গে পড়লেন। পরে হেসে বললেন, আর সব বেশ হয়েছে বটে, কিন্তু একটা ভয়ানক ভুল করেছেন। আমি তার মুখে আমার ভুলের কথা শুনে খুব খুশি হলাম, কিন্তু বাইরে আমি যেন খুব আশ্চর্য হয়েছি এমন ভাব করে জিজ্ঞাসা করলাম, সে কি, কোথায় আবার ভুল হলো? তবে তাড়াতাড়ি লিখেছি, ভুল হওয়া আশ্চর্য নয়। ত্রৈলোক্যবাবু গম্ভীরভাবে বললেন, আপনি লিখেছেন রাত্রি 1টা বাজতে 1 কোয়ার্টার পূর্বে ত্রৈলোক্যনাথ, কিন্তু আসলে ঘটনাটা তা নয়। রাত দুপুর বাজতে 1 কোয়ার্টার পূর্বে, 11:15টার সময়।
ত্রৈলোক্যনাথের কথা শুনে দারোগাবাবু আমার মুখের দিকে একবার তাকালেন। মনে হলো আমার এই সামান্য ভুলে তিনি একটু অবাকই হয়েছেন। রজনীকান্ত এই মহা সুযোগ ছাড়ল না। তিনি আমাকে উপহাস করতে নানা রকম কথা বলতে লাগলেন। ত্রৈলোক্যনাথ আমার হাত থেকে একটা পেন নিয়ে ভুলটা ঠিক করে দিলেন। পরে কাগজটা আমার হাতে দিয়ে বললেন, এই নিন, যত শিগগির পারেন ছাপিয়ে ফেলুন। তারপর যেখানে যেখানে পাঠালে ভালো হয় সেখানে সেখানে পাঠিয়ে দিন। আমাদের বিশ্বাসী চাকরের হত্যাকারীকে উপযুক্ত শাস্তি দিতে না পারলে আমার মনস্কামনা সিদ্ধ হবে না। তার জন্য যত টাকা খরচ হয় হোক, সব টাকা দেব। বেলা প্রায় তখন 7টা। আকাশ বেশ পরিষ্কার। আগের দিন যেমন সারাক্ষণ মেঘে ঢাকা ছিল, সেদিন আর মেঘের লেশ মাত্র ছিল না। কিন্তু বেশ জোরে উত্তরে বাতাস বইছিল। একে সেই ভয়ানক শীত, তার উপর সেই কনকনে উত্তরে বাতাস সকলকেই একেবারে কাঁপিয়ে দিচ্ছিল। ত্রৈলোক্যবাবুর হাত থেকে কাগজটা নিয়ে খুব যত্ন সহকারে আমি ওটাকে পকেটে রেখে দিলাম। পরে জিজ্ঞাসা করলাম, দুর্গাচরণ কাল কত রাতে বিশ্রাম করতে গেছিল জানেন? রাত্রি প্রায় 11টার সময়। প্রতিদিনই কি সে ওই সময়ই শুতে যায়? সে কথা বলতে পারি না। ত্রৈলোক্যনাথের শেষ কথায় মনে হলো তিনি খুব রেগে গেছেন, কিন্তু সাহস করে কোনো কথা বলতে পারলেন না। আমি আর সে কথাও তুললাম না। আবার ভাঙা দরজাটা ভালো করে পরীক্ষা করলাম। পরে ত্রৈলোক্যনাথকে বললাম, দেখুন, বাটালি কিংবা ওই রকমের কোনো যন্ত্রের সাহায্যে দরজার হুড়কোটা খোলা হয়েছে। কে এই কাজটা করলো বলুন তো? আশ্চর্যের বিষয় এটাই যে এত কষ্ট করে যে দরজা খুলল, সে বাড়ির ভেতরে ঢুকলো না কেন? কথাটা আমি যে তাকেই জিজ্ঞাসা করছিলাম তা না। শেষ কথাগুলো আমি দারোগাবাবুর দিকে তাকেই বলেছিলাম। সুতরাং ত্রৈলোক্যনাথ সে কথায় কোনো উত্তর দিল না। কিন্তু তিনি যে বেশ রেগে গেছেন এই কথায়, তা তার মুখের ভঙ্গি দেখে বেশ বুঝতে পারলাম। সে যাই হোক, আমি আর কোনো কথা না বলে দারোগাবাবুকে জিজ্ঞাসা করলাম, আপনি কি ত্রৈলোক্যবাবু আর রজনীকান্তবাবুর শোয়ার ঘরগুলো দেখেছিলেন? দারোগাবাবু বেশ অবাক হলেন। বললেন, না। কেন? দেখবার কোনো প্রয়োজন মনে করিনি। যেখান থেকে বাবা আর ছেলে হত্যাকারীকে পালাতে দেখল, সেই জায়গাটা দু একবার পরীক্ষা করাটা অপ্রয়োজনীয় মনে করলেন কেন? হয়তো সেখানে গেলেই কোনো নতুন সূত্র বের হতে পারে। ত্রৈলোক্যবাবু আর থাকতে পারলেন না। অবজ্ঞার হাসি হেসে বললেন, আপনি যদি কেবল সময় নষ্ট করতে এসে থাকেন তাহলে এই পর্যন্তই ভালো। আর কিছু করতে হবে না। যদি ক্ষমতা না থাকে স্বীকার করে চলে যান। এখানকার দারোগাবাবু যেমন, আপনিও সেরকমই দেখছি। দারোগাবাবুও দেখলাম খুব রেগে গেছেন। বললেন, আপনি বারবার আমাদেরকে এরকম অপমান করছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। আমরা আপনাকে কোনো কথা জিজ্ঞেস করছি না বা আপনার মতামত চাইছি না। আমাদের কাজ আমরা জানি। এরকমভাবে আমাদের কাজে আপনি বাধা সৃষ্টি করবেন না। দারোগাবাবুর কথায় আমি হেসে উঠলাম। বললাম, ভাই, রাগের কাজ না। বিশেষত যখন আমি বারবার ভুল করছি, তখন উনিই বা আমাকে ছাড়বেন কেন? এখন ও সকল কথায় কোনো প্রয়োজন নেই। যার জন্য রাত জেগেছি, যার জন্য এতটা বেলা পর্যন্ত মুখে জল পর্যন্ত দিইনি, আগে সেই কাজটা করি। আমি একবার ওই শোয়ার ঘর দুটো না দেখে নিশ্চিত হতে পারছি না। আমার কথায় রজনীকান্ত জোরে হেসে উঠলেন। কিন্তু তার বাবা একটু শান্ত মূর্তি ধারণ করে বললেন, যদি একান্তই না দেখলে নয়, তবে আসুন। ত্রৈলোক্যনাথ এই বলে আমাদের আগে আগে চললেন। আমি আর দারোগাবাবু তার পেছন পেছন যেতে লাগলাম। রজনীকান্ত সকলের শেষে চললেন। ত্রৈলোক্যবাবুর শোয়ার ঘরটা দোতলায়। ঘরে কোনো মহিলা ছিলেন না। আগে তিনি ঘরে ঢুকলেন,
আমরা তাকে অনুসরণ করলাম। ত্রৈলোক্যবাবুর শোয়ার ঘরটা খুব একটা ছোট না, দৈর্ঘ্যে প্রায় হাত 10, প্রস্থেও 8 হাতের কম না। ঘরের মধ্যে 3টে দেরাজ, একটা আলমারি, 2টো লোহার সিন্দুক ছিল। দেওয়ালে খান কয়েক ভালো ভালো ছবি, 3টে দেয়াল ঘড়ি আর একটা প্রকাণ্ড আয়না। ঘরে ঢুকেই ত্রৈলোক্যবাবু আমাকে একটা জানলার কাছে নিয়ে গেলেন। বললেন, এইখান থেকেই নাকি তিনি হত্যাকারীকে দৌড়িয়ে পালাতে দেখেছেন। আমি বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম, একবার চারিদিক ভালো করে দেখলাম, পরে বললাম, এবার রজনীবাবুর শোয়ার ঘরে যাওয়া যাক। ত্রৈলোক্যনাথ সেই ঘর থেকে বেরিয়ে গেলেন, তার সঙ্গে সঙ্গে আমরাও বাইরে বেরিয়ে এলাম। রজনীকান্তের শোয়ার ঘরটা তার বাবার ঘরের কিছুটা দূরে। ত্রৈলোক্যনাথ আমাদেরকে নিয়ে সেই ঘরে ঢুকলেন। ভেতরে ঢুকে দেখলাম ছেলের ঘরটা বাবার ঘরের থেকে বেশ খানিকটা বড়, আর তার লাগোয়া একটা চোরা কুঠুরি আছে বুঝতে পারলাম। ঘরের একধারে একটা বিশাল বড় শোয়ার খাট, তার উপর সাদা, একদম ধবধবে সাদা একটা সুন্দর বিছানা। দেওয়ালগুলিতে নানা রকম দেবদেবীর ছবি। ঘরের মধ্যে একটা বেশ বড় গোল টেবিল, আর তার পাশে আর একটা ছোট টেবিল। আমি ঘরটা ভালো করে দেখে সেই চোরা কুঠুরির ভেতরে ঢুকলাম। ওই ঘরের মধ্যে ঢোকার সময় বাবা আর ছেলে মিলে আমাকে বারবার না করলেন। আমি তাদের কথা না শুনে ভেতরে গিয়ে ঢুকলাম, আর সেই কুঠুরি ভালো করে দেখে যা পেলাম তার উপর ভিত্তি করে বাবা আর ছেলেকে সেই সময়েই গ্রেপ্তার করলাম। ওই কুঠুরির ভেতর থেকে আমি যে কি পেয়েছিলাম তা পাঠকদের আমি ঠিক সময় মতো জানিয়ে দেব। বাবা আর ছেলে গ্রেপ্তার হওয়ার পর আমি সকলের সামনে একটা ছেঁড়া কাগজ বের করলাম। দারোগাবাবু প্রথমে কিছুই বুঝতে পারলেন না। আমার হাতে একটা ছেঁড়া কাগজ দেখে একটু অবাক হলেন। আমি তার মনোভাব বুঝতে পেরে বললাম, কাগজটা হলো সেই চিঠির অবশিষ্ট অংশ। আমার কথা শুনে দারোগাবাবু একটু অবাক হলেন, বললেন, সত্যি নাকি? কাগজটা কোথায় পেলেন? আমি হেসে উত্তরে বললাম, যেখানে কাগজটা পাবো আশা করেছিলাম। আমি এখনই সমস্ত কথা আপনাকে বলছি। দারোগাবাবু তখন খুব বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, কোন সূত্র ধরে, মানে কিভাবে আপনি এই কাজে সফল হলেন? কিছুই তো বুঝতে পারছি না। আমি হাসতে হাসতে বললাম, সমস্তই বলছি, কিন্তু আপাতত এই দুজন বন্দীকে দু একটা কথা জিজ্ঞাসা করতে আমার ইচ্ছে হচ্ছে। এই বলে আমি ত্রৈলোক্যবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, নীরদাকে? আমার কথা শুনে দারোগাবাবু একটু স্তম্ভিত হলেন, কিন্তু সাহস করে আমাকে কোনো প্রশ্ন করলেন না। ত্রৈলোক্যবাবু আমার কথায় লজ্জায় মুখ নামিয়ে নিলেন, তিনিও কোনো উত্তর দিলেন না। আমি তাকে ওই অবস্থায় দেখে আবার ওই একই কথা জিজ্ঞাসা করলাম। ত্রৈলোক্যবাবু তখন উত্তরে বললেন, যখন আপনি সমস্ত ব্যাপারটা বুঝতেই পেরেছেন, তখন আর আমায় প্রশ্ন করছেন কেন? আমি হেসে বললাম, না মশাই, সত্যি আমি নীরদার কথা জানি না। যদি জানতাম তাহলে এত লোকের মাঝখানে আপনাকে এ কথা জিজ্ঞাসা করতাম না। আপনার কোনো চিন্তা নেই, আমার সমস্ত লোকই বিশ্বাসী। এদের মাধ্যমে আপনার কোনো রকম অনিষ্টের কোনো আশঙ্কা নেই। বিশেষত আপনি যখন খুব তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন জিজ্ঞাসা করতে দোষ কি? নীরদা একজন ভদ্র মহিলা। কোথায় থাকে? আমাদের পাড়ায়। আমার বাড়ি থেকে 5-6খানা বাড়ির পর নীরদার বাড়ি। নীরদা সধবা নাকি বিধবা? বিধবা। তো তার সঙ্গে দুর্গাচরণের সম্পর্কটা কি? যে চিঠির কথা মতো আপনার ওই চাকর রাত 2টোর কিছু আগে এই বাড়ির মূল দরজায় এসেছিল, সেই চিঠি পড়ে দেখলাম আপনার ওই চাকর নীরদার সংবাদ জানতে ব্যস্ত।
আপনার অনুমান সত্য। নীরদার সাথে দুর্গাচরণের অবৈধ প্রণয় ছিল। কেবল দুর্গাচরণের সাথেই যে প্রণয়ের সম্পর্ক ছিল তা বোধ হয় না। আপনিও নীরদাকে অত্যন্ত ভালোবাসতেন। চিঠিটা পড়ে সেটা জানতে পেরেছি। কি আমার অনুমান সত্যি কি মিথ্যে? ত্রৈলোক্যনাথ কোনো উত্তর দিলেন না, কিন্তু তার মুখের ভাব দেখে সকলেই বুঝতে পারল যে তিনিও নীরদাকে ভালোবাসেন। সে যাই হোক, ত্রৈলোক্যবাবু আর তার ছেলেকে আর কোনো প্রশ্ন না করে একটা গাড়ি ভাড়া করে আনতে বললাম। গাড়ি এলে বন্দি দুজনকে তাতে তুলে দিয়ে থানায় পাঠিয়ে দিলাম। দারোগাবাবু তখন আমাকে অনুরোধ করলেন পুরো ব্যাপারটা খুলে বলতে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার সঙ্গে সরোজবাবুর কি কোনো পরিচয় আছে? আছে বই কি, কিন্তু আমি তো লজ্জায় তার কাছে মুখ দেখাতে পারছি না। সে কি, কেন? আসলে তার বাড়িতে যে চুরি হয়েছিল তার কোনো কিনারাই করতে পারলাম না। কোন লজ্জায় তাকে মুখ দেখাবো? কেন, সে চোর তো ধরা পড়েছে। দারোগাবাবু স্তম্ভিত হলেন, বললেন, সে কি, কবে ধরা পড়লো? কোথায়? মানে কে ধরলো? কে গ্রেপ্তার করলো? আমি হেসে উত্তরে বললাম, পুরোটাই বলছি, কিন্তু তার আগে আমার দু একটা প্রশ্নেরও উত্তর দিতে হবে আপনাকে। সরোজবাবুর সাথে ত্রৈলোক্যবাবুর কোনো সম্পর্ক আছে কি না? বোধহয় কোনো সম্বন্ধ আছে। বোধহয় কেন? অনেকদিন ধরে ওদের মধ্যে কোনো একটা মোকদ্দমা চলছে। তবে একবার সরোজবাবুকে এখানে একটু ডেকে পাঠাতে হয়। তিনি এখানে আসলে তার সামনে এই অদ্ভুত রহস্য ভেদ করব। দারোগা তখন হেসে বললেন, এখানে তো আর কাউকেও দেখতে পাচ্ছি না। আপনি থানায় যান, আমি সরোজবাবুকে নিয়ে খুব তাড়াতাড়ি সেখানে আসছি। আমি যখন থানায় ফিরে এলাম তখন 10টা বেজে গেছে। একে আগের রাতে ভালো করে ঘুমোইনি, তার উপর সেদিন বেলা 10টা পর্যন্ত স্নান খাওয়া না হওয়ায় আমার শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। থানায় ফিরে এসে আগে স্নান খাওয়া দাওয়া করলাম, পরে আমার অফিস ঘরে দারোগা বাবুর জন্য অপেক্ষা করতে লাগলাম। বেলা প্রায় 12টার সময় একজন যুবককে সঙ্গে নিয়ে দারোগা বাবু আমার কাছে উপস্থিত হলেন, আর একই সাথে ওই ভদ্রলোককে দেখিয়ে বললেন, এই যে এনার নাম সরোজবাবু। সরোজবাবুর সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। আমি তাকে হাসতে হাসতে বললাম, মশাই, এতদিন পরে চোর ধরা পড়েছে। সরোজবাবু স্তম্ভিত হলেন, জিজ্ঞাসা করলেন, চোর ধরা পড়েছে? হ্যাঁ, তারা তো হাজতে রয়েছেন। তাঁরা? তারা যে সে চোর নয় সরোজবাবু, তারা নামজাদা লোক, অথচ চুরি, জাল, হত্যা প্রভৃতি ভয়ঙ্কর সব কাজ তাদের দৈনিক কাজের মধ্যে রয়েছে। দারোগা বাবু আর স্থির থাকতে পারলেন না, বললেন, এইবার সব কথা খুলে বলুন। কি করে এই দুটো ভয়ানক রহস্য ভেদ করলেন সেটা জানবার জন্য আমার ভীষণ কৌতূহল হচ্ছে। আমি হাসতে হাসতে বললাম, যখনই এই ভয়ানক হত্যাকাণ্ডের তদন্ত করার ভার আমার হাতে এলো তখনই আমি আপনার কাছে এসে সমস্ত কথা শুনলাম। চিঠির যে অংশটা আমাকে দিয়েছিলেন সেটা খুব ভালো করে পরীক্ষা করে দেখলাম চিঠিটা দুজনের লেখা। এই বলে আমি সেই ছেঁড়া কাগজটা দারোগা বাবু ও সরোজ কুমারকে দেখালাম। তাঁরাও আমার কথায় সায় দিলেন, বললেন, হ্যাঁ, আপনার অনুমান সত্যি। আমি বললাম, দুটো হাতের লেখা হলেও সেই দুজন যে একই পরিবারের, আর তাদের একজন একটু বয়স্ক আর আরেকজন যে যুবক, সেটা বেশ বুঝতে পারলাম। আপনারা অবাক হতে পারেন, কিন্তু দুজনেরই লগুলো একই রকম। অনেকদিন আগে লোকেরা ওভাবেই ল লিখত। দারোগা বাবু তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা, লেখা দেখে বৃদ্ধ না যুবক কি করে জানলেন? বয়স্ক মানুষের লেখার জোর নেই, আলগা কলম ধরে লেখা, আর যুবকের লেখার জোর আছে। যুবকেরা সচরাচর কলমে জোর দিয়ে লেখেন। সে যা হোক, যখন আমি এই সিদ্ধান্ত করলাম তখন ভাবলাম
এরকম দুজন লোক কোথায়? মনে হলো ত্রৈলোক্যবাবু আর তার গুণধর পুত্র রজনীকান্ত। তারা নিজেদের বিশ্বাসী চাকরকে কেন খুন করবেন? সমস্তই জানতে পারবেন, দাঁড়ান। যখন ত্রৈলোক্যবাবু ও তার ছেলের ওপর সন্দেহ হলো, তখন আমি তাদের বললাম বাড়ির ভেতরটা দেখাতে, কেননা তারা দুজনেই হত্যাকারীকে পালাতে দেখেছেন। যেখানে তারা হত্যাকারীকে দেখেছেন, আমি আগে সেই জায়গায় গিয়ে ভালো রকম পরীক্ষা করলাম, কিন্তু সেখানে কারো পায়ের চিহ্ন দেখতে পেলাম না। যদি হত্যাকারী সত্যি সত্যি ওই পথ দিয়ে পালিয়ে থাকে, তাহলে সেখানে নিশ্চয়ই পায়ের ছাপ পড়ত। সুতরাং ত্রৈলোক্যবাবু আর তার ছেলে যে মিথ্যে বলছিলেন, সেটা খুব ভালো করে বুঝতে পারলাম। আমার সন্দেহ তারপরে আরো বেড়ে গেল। তারপর আপনার নিশ্চয়ই মনে আছে, আমি আগেই আপনাকে বলেছিলাম যে হত্যাকারীর কাছে অবশিষ্ট অংশটা রয়েছে, মানে চিঠির অবশিষ্ট অংশ। হ্যাঁ, বেশ মনে আছে। যখন ত্রৈলোক্যবাবু আর তার ছেলের ওপর সন্দেহ হলো, তখন আমি ভাবলাম ওদের কাছে সেই চিঠির অংশটা নিশ্চয়ই আছে। এই ভেবে ওদের শোয়ার ঘরটা দেখার একটা অজুহাত করলাম মাত্র। এই সময় আর একটা ব্যাপার হলো। রজনীকান্তের কথায় আপনি বলতে যাচ্ছিলেন যে ওই চিঠির অংশ যার কাছে আছে সেই হত্যাকারী। এ কথা শুনলে পাছে ছেলে আর বাবা সাবধান হয়ে যায়, এই ভেবে আমি আপনাকে ইশারা করে অন্য কথা বললাম। দারোগাবাবু আমার কথা একেবারে অবাক হয়ে গেলেন। আমি হাসতে হাসতে বললাম, তারপর হাতের লেখা মেলাবার প্রয়োজন হলো। কি করে ত্রৈলোক্যবাবুর হাতের লেখা দেখতে পাবো, বা কিভাবে আমি তাকে আমার হয়ে লেখাতে পারবো, এইরকম চিন্তা করতে লাগলাম। হঠাৎ আমার মনে একটা উপায় এলো। আমি ত্রৈলোক্যবাবুকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে অনুরোধ করলাম। তিনি আমাকে একটা মোটামুটি রাফ করে দিতে বললেন। আমার উদ্দেশ্য সফল হলো। আমি ইচ্ছে করে ভুলবশত 1:45-টার মধ্যে লিখলাম। আমায় বাধা দিয়ে দারোগাবাবু বলে উঠলেন, তবে কি আপনি ইচ্ছে করে সে ভুল করেছিলেন? আমি হেসে বললাম, তবে কি আপনি আমায় এতই মূর্খ মনে করেন যে যা একবার শুনবো তা ভুলে যাব? না দারোগাবাবু, আমার স্মরণশক্তি এত কম না। ইচ্ছে করেই ভুলটা আমি করেছিলাম। ত্রৈলোক্যবাবু নিজের হাতে সেই ভুলটা ঠিক করে দিলেন, আর আমার উদ্দেশ্যও সফল হলো। যে ছেঁড়া কাগজটা আপনার কাছ থেকে নিয়েছিলাম, তাতেও ওই কথাগুলি লেখা ছিল। আমি দুটোই মেলালাম, মানে দুটো লেখাই মেলালাম। দেখলাম ওই লেখার মধ্যে যে যে অক্ষর ওই বয়স্ক মানুষের লেখা ভেবেছিলাম, তার সঙ্গে ত্রৈলোক্যবাবুর সেই অক্ষরের বেশ মিল রয়েছে। বুঝলাম চিঠিটা বাবা আর ছেলেরই লেখা। তারপর ভাবলাম সেই ছেঁড়া কাগজটার বাকি অংশটা না পেলে কিছুই করতে পারবো না, কিন্তু কি করে সেটা পাবো? অনেকক্ষণ ধরে এই চিন্তা করছিলাম। সবশেষে ত্রৈলোক্যবাবু আর তার ছেলের শোয়ার ঘর দেখার ইচ্ছে প্রকাশ করলাম। ভাবলাম সেই দুটো ঘরের মধ্যে কোথাও না কোথাও কাগজটার অংশ নিশ্চয়ই লুকিয়ে আছে। সুতরাং তাদের ঘরে ঢুকলাম, কিন্তু সেখানে কোনো রকম সুবিধে করতে পারলাম না। সে ঘরে কাগজটা ছিল না। তারপর আপনাদের নিয়ে রজনীকান্তের শোয়ার ঘরে ঢুকলাম। দারোগাবাবু আশ্চর্য হলেন। আমি বললাম, যখনই আমি রজনীকান্তের ঘরে ঢুকলাম, তখনই দূর থেকে ওর মধ্যে একটা চোরা কুঠুরি দেখতে পেলাম। আমার কেমন যেন সন্দেহ হলো। ভেতরে ঢুকলাম। দুটো জামা আর ওই খান কয়েক কাপড় রয়েছে দেখলাম। সেগুলো পরীক্ষা করার ইচ্ছে হলো। মনে হলো জামার পকেটেই কাগজটা আছে। সুতরাং আমি সেই ঘরের ভেতর ঢুকলাম। অনুসন্ধান করতেই সেই কাগজের অর্ধেক অংশ আমার হাতে এসে পড়ল।
কিন্তু দুর্গাচরণকে হত্যা করবার কারণ কি? মানে কি জন্যই বা তারা তাদের বিশ্বাসী চাকরকে খুন করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ কথা এখনো বুঝতে পারলেন না? না। সরোজবাবুর বাড়িতে সেদিন যারা চুরি করেছিল তারাই দুর্গাচরণকে খুন করেছে। ত্রৈলোক্যবাবুর সঙ্গে তার মোকদ্দমা চলছিল। একটা খুব দরকারি দলিল চুরি করার জন্যই ত্রৈলোক্যবাবু তার ছেলেকে সঙ্গে করে সরোজবাবুর বাড়িতে চুরি করতে এসেছিলেন। আসল চোর হলে এত দুর্মূল্য জিনিস না নিয়ে ওই সামান্য সব জিনিস চুরি করতে যাবে কেন? দুজন ভদ্রলোকের চুরি করা অসম্ভব জেনে ত্রৈলোক্যবাবু তার বিশ্বাসী চাকর দুর্গাচরণকে সঙ্গে নিয়েছিলেন। পাছে সেই চাকরের মাধ্যমে ভবিষ্যতে এই কথা প্রকাশিত হয়ে যায়, এই কথা বাইরে বেরিয়ে আসে, এই ভয়েই দুর্গাচরণ অকালে মারা গেল। দুর্গাচরণ তাদের বিশ্বাসী চাকর, তাকে খুন না করে অন্য কোনো উপায়ে তাকে বশীভূত করতে পারতেন না? না, পারতেন না। কারণ দুর্গাচরণ তার মধ্যেই তাদের ওপর একটু প্রভুত্ব ফলাতে শুরু করেছিল, যাকে বলে ব্ল্যাকমেইল। কি করে জানতে পারলেন? সেই চিঠিটা পড়ে সমস্তটাই বুঝতে পেরেছিলাম। তার উপর ত্রৈলোক্যবাবুকেও জিজ্ঞাসা করেছিলাম। উত্তরে তিনি যা বলেছিলেন আমি সেটা আগে থেকেই অনুমান করেছিলাম। চিঠিটায় কি লেখা আছে? যদি বিরক্ত না হন একটু দয়া করে বলুন। দারোগা বাবুর কথা শুনে আমি হেসে উঠলাম। বললাম, যদি বিরক্ত হব তাহলে স্বেচ্ছায় এই সকল কথা বলবো কেন? চিঠিটা পড়েই জানতে পারি যে দুর্গাচরণ নীরদা নামের কোনো ভদ্রমহিলার সঙ্গে অবৈধ প্রেমে আবদ্ধ। অনেকদিন তাদের সঙ্গে দেখা না হওয়ায় সে নীরদাকে দেখার জন্য অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছেন। এমনকি সকলের সামনে তাদের বাড়ি গিয়ে উৎপাত করতে আরম্ভ করেন। আমার কথা শেষ হতে না হতেই সরোজবাবু বলে উঠলেন। আমি হাসতে হাসতে বললাম, আপনি ঠিকই অনুমান করেছেন। সেই নীরদাই দুর্গাচরণের প্রেয়সী। কেবল তাই নয়, ত্রৈলোক্যবাবুর সাথেও তার একটা সম্পর্ক ছিল। তবে নীরদা দুর্গাচরণকেই বেশি ভালোবাসে আর তাকে পাওয়ার জন্যই ব্যস্ত। দুর্গাচরণের কারণেই বিরক্ত হয়ে নীরদার অভিভাবকরা তাকে বাড়িতে লুকিয়ে রেখেছে, বাইরে বের হতে দেয় না। নীরদার শ্বশুর তাকে তার বাড়িতে নিয়ে গিয়েছেন। আমাকে বাধা দিয়ে দারোগাবাবু জিজ্ঞাসা করলেন, ত্রৈলোক্যবাবু দুর্গাচরণকে এসব করতে বারণ করেননি কেন? অনেকবার নিষেধ করেছিলেন, কিন্তু দুর্গাচরণ সেসব কথায় পাত্তাও দেয়নি, বরং চুরির কথা প্রকাশ করে দেবে বলে ভয় দেখিয়েছিল। নীরদার যে অভিভাবক, পুলিশে সেই খবর দেয়নি কেন? নীরদা ভদ্রঘরের মেয়ে, তার শ্বশুরও বড় লোক। এই অবস্থায় তিনি যদি দুর্গাচরণের দৌরাত্ম্যের কথা প্রকাশ করে দিতেন তাহলে নীরদার শ্বশুর আর তার অভিভাবকদের মুখ দেখানো ভার হতো। চিঠিতে কি এমন ছিল যাতে দুর্গাচরণ প্রলোভিত হলো? চিঠিতে লেখা ছিল, যদি দুর্গাচরণ নীরদাকে দেখতে ইচ্ছে করে তাহলে সেদিন রাত 1:45 সময় দরজা খুলে অপেক্ষা করবে। দুর্গাচরণ সেই চিঠির কথা মতো সেই সময়ে দরজা খুলে অপেক্ষা করছিল। এমন সময়ে রজনীকান্ত পুরো ঢেকে, মানে পুরো শরীর ঢেকে তার কাছে যায় আর তার বুকে গুলি করে। আর কাছ থেকে গুলি করেছিলেন এটা আপনি জানলেন কিভাবে? দূর থেকে গুলি করলে বারুদের দাগ দেখা যাবে কেন? দারোগা বাবু সমস্ত কথা শুনে অবাক হয়ে গেলেন। বললেন, পরিচারক দুর্গাচরণের হাতে ওই চিঠিটা এলো কি করে? উত্তরে আমি বললাম, কোনো রকম উপায়ে সেটা দুর্গাচরণের হাতে দেওয়া হয়েছিল। আমি তখন সরোজবাবুকে জিজ্ঞাসা করলাম, সরোজবাবু, যে দলিলটার জন্য আপনার বাড়িতে চুরি হয়েছিল সেই দলিলটা কোথায়? সরোজবাবু হেসে উত্তরে বললেন, সেটা এমন জায়গায় রেখেছি যে ত্রৈলোক্যবাবু হাজার চেষ্টা করেও সেটা বার করতে পারবে না। আমার উকিলের কাছে এই দলিলখানা রাখা আছে। আমি হাসতে হাসতে বললাম,
বাহ, খুব ভালো করেছেন এটা। ত্রৈলোক্যবাবু যে দলিলখানা আদায় করার জন্য অনেক চেষ্টা করবেন সেটা আমি আগেই জানতে পেরেছিলাম। সেই জন্যে ওটা বাড়িতে না রেখে উকিলবাবুর বাড়িতেই রেখে এসেছিলাম। কেমন করে জানলেন যে ত্রৈলোক্যবাবু দলিলটা আদায়ের চেষ্টা করবেন? তিনি তো মাঝে মধ্যেই ওই দলিলের জন্য আমার কাছে লোক পাঠাতেন, কিন্তু তারা এমনভাবে আসতো যে কেউ জানতেই পারতো না তারা ত্রৈলোক্যবাবুর কাছ থেকে এসেছে। প্রথম প্রথম তো আমিও কিছু বুঝতে পারতাম না। শেষ পর্যন্ত একজনকে কিছু নগদ দিয়ে তার উদ্দেশ্য জানতে পারলাম। কিন্তু একটা কথা আমি এখনো বুঝতে পারছি না, রজনীকান্ত নিজে হাতে দুর্গাচরণকে খুন না করে অন্য কাউকে দিয়ে ওকে খুন করালো না কেন? আমি তখন হেসে বললাম, তাহলে ত্রৈলোক্যবাবু আর তার ছেলেকে সেই হত্যাকারীর বশীভূত হতে হতো। যে কারণে দুর্গাচরণ মারা গেল তার কোনো প্রতিবিধান হতো না। একজনের হাত থেকে মুক্ত হয়ে আরেকজনের হাতে পড়তে হতো। দারোগা বাবু আর সরোজ কুমার আমার কথায় সন্তুষ্ট হলেন, আর আমার কাছ থেকে বিদায় নিয়ে যে যার বাড়িতে চলে গেলেন। বাবা আর ছেলে দুজনেই ক্রমে সমস্ত কথা স্বীকার করলেন। সাক্ষ্য পাওয়া গেল একজন। রজনীকান্তের ঘর থেকে বন্দুকও বের হলো। বিচারে বাবা আর ছেলে দ্বীপান্তরিত হলেন। আজ গল্প স্বল্পতে শুনলেন রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা কাহিনী হতভৃত্য। প্রিয়নাথের ভূমিকায় সোমক, প্রিয়নাথের স্ত্রী রিয়া, দারোগাবাবু অর্ণব, ত্রৈলোক্যবাবু উজ্জ্বল, রজনীকান্ত অমরজিৎ, সাহেবের আর্দালি অমরজিৎ। সম্পাদনা রিয়া, আবহ এবং শব্দ সংযোজন অর্ণব। গল্পের সূত্রধর সৌমি। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা।